কোশ্চেন আসে না, অর্থাৎ 7 মার্কের জন্য প্রশ্ন হয় না, 3 মার্কের জন্য প্রশ্ন হয়ে থাকে। তো আর এই 3 মার্কের প্রশ্নগুলা এখানে হচ্ছে 3টা নিয়মের আছে আর কি। 3টা নিয়মের বলতে 3 ধরনের অঙ্ক করতে বলে। একটা হচ্ছে যোগাশ্রয়ী সমাবেশ করতে বলে, আর একটা হচ্ছে ভেক্টরের নির্ভরশীলতা বের করতে বলে, আর একটা হচ্ছে অনির্ভরশীলতা। তাহলে একটা কি বুঝলাম আমরা, যে যোগাশ্রয়ী সমাবেশ বের করতে বলবে, একটা বলবে ভেক্টরের নির্ভরশীলতা, আর একটা হচ্ছে ভেক্টরের অনির্ভরশীলতা। তো এই বিষয়গুলো আবার কি, যদি ভি এফ ভেক্টর জগতের যেখানে v1 v2 ডট ডট vn, মানে ভি এর অনেকগুলা পদ বিলংস টু ভি, মানে ভি এর সদস্য যদি এগুলা হয়, এবং α1 α2 αn বিলংস টু এফ, যদি ইউ ইকুয়াল α1 v1, অর্থাৎ ভি এর এবং আলফার গুণ প্লাস এরকম করে চলে, এবং এগুলাও যদি ওই ভি এর সদস্য হয়, তবে ইউ কে v1 v2 vn এর যোগাশ্রয়ী সমাবেশ হবে। এগুলা হচ্ছে ক মার্কের জন্য ক বিভাগে আসে আর কি, 1 মার্কের জন্য। এর সংজ্ঞাটা মুখস্থ করে নেবেন। আর আমরা অঙ্কতে এগুলো হচ্ছে বিস্তারিত দেখব, শুধু এখন ধারণা নেন একটু। ভেক্টরের নির্ভরশীলতা যখন আমাদেরকে বের করতে বলবে, তখন আমাদেরকে দেখেন, যদি একটা সমীকরণ দেওয়া থাকে আমাদেরকে, তো সমীকরণটা ইকুয়াল আমরা হচ্ছে শূন্য দিয়ে নিব। কেন দিয়ে নিব, এখানে দেখেন, মনে করে ভি এর ভেক্টর জগৎ যেখানে v1 v2 vn বিলংস টু ভি, এবং α1 α2 αn, একটা সংখ্যা করে নিলে কিন্তু সবগুলাই পারবেন। যদি α1 v1 প্লাস α2 v2 প্লাস αn vn ইকুয়াল 0 হয়, তাহলে শূন্য হয়, এবং α1 α2 αn সেটের কমপক্ষে একটি উপাদান শূন্য না হলে v1 v2 vn ভেক্টর গুলাকে যোগাশ্রয়ী নির্ভরশীল ভেক্টর বলে। সম্পূর্ণটাই আপনাদের মাথার উপর দিয়ে গেছে, বুঝতে পারছি। তো অঙ্ক করার সময় আমরা এটা আরো ভালোভাবে বুঝতে পারবো আর কি। একটু এখানে দেখেন যে আমরা তো ইসালন পদ্ধতিতে সমাধান করে কি করি, যদি এক্স ওয়াই জেড দিয়ে যদি আমাদের চলক থাকে, তাহলে এক্স ওয়াই জেড এর তো মান বের করি, তাই না? এই এক্স ওয়াই জেড এর মানগুলা যদি এখানে, যদি একটা উপাদানের মান কমপক্ষে অশূন্য হয়, এই যে দেখেন, কমপক্ষে একটি উপাদান শূন্য না হলে, আচ্ছা কার জন্য সবাই সবাই মিউট করেন, প্রশ্ন থাকলে আনমিউট করবেন। জি, এখন দেখেন কি বললাম, যে ইসালন পদ্ধতিতে তো আমরা সমাধান করা শিখলাম। ওখানে কি করছিলাম, যে এক্স ওয়াই জেড যদি চলক দেওয়া থাকে, তাহলে ওগুলোর মান আমরা বের করতাম। তো মান এটারও আমরা বের করে যদি দেখি যে এক্স ওয়াই জেড এর মধ্যে যে কমপক্ষে একটার মান যদি অশূন্য হয়, তাহলে সেটা হবে ভেক্টর নির্ভরশীলতা। কি হবে সেটা? ভেক্টর নির্ভরশীলতা। আর যদি এক্স ওয়াই জেড এর ধরনের যদি চলক দেওয়া থাকে, এটা সমাধান করার পরে যদি দেখি যে এক্স ওয়াই জেড এর সবগুলোর মানই শূন্য আসছে, সেটা হবে ভেক্টরের অনির্ভরশীলতা। একই সংজ্ঞা, শুধু এখানে কি বলছে, যে কমপক্ষে একটি উপাদান শূন্য না হলে। এখন জয়টা থাকবে তয়টাও অশূন্য হইতে পারে, সমস্যা নাই, কিন্তু কমপক্ষে একটা উপাদান অশূন্য হইলে আমরা বুঝবো এটা হচ্ছে ভেক্টরের নির্ভরশীলতা। আর অনির্ভরশীলতা হচ্ছে কি, যে সবগুলাই শূন্য হবে। যে দেখেন ওই একই সংজ্ঞা, শূন্য ভেক্টর এবং এই সেটের প্রত্যেক উপাদান শূন্য হয়, তবে ভেক্টর গুলোকে যোগাশ্রয়ী অনির্ভরশীল ভেক্টর বলা হবে। তো এখন আমরা একটু অঙ্কগুলা দেখি। পেজটা দেখা যাচ্ছে? দেখেন 1 নাম্বার অঙ্কটা, এটা 2005 সালে আসছিল এবং 2012 সালে আসছে। তো এখানে দেখেন ভেক্টর দেওয়া আছে, ইউ ভেক্টরকে u1 u2 u3 ভেক্টর সমূহের যোগাশ্রয়ী সমাবেশ রূপে প্রকাশ করো। যেখানে এখানে কি বলছে দেখেন, ইউ একটা ভেক্টর দিছে, এই ইউ ভেক্টরকে কি করতে বলছে, যে u1 u2 u3 এই ভেক্টর সমূহের যোগাশ্রয়ী সমাবেশ রূপে প্রকাশ করো। যেখানে ইউ এর মান দেওয়া আছে, ইউ এর একটা মান দেওয়া আছে, এরপর u1 এর মান দেওয়া আছে, u2 এর মান দেওয়া আছে, u3 এর মান দেওয়া আছে। তো যদি এরকম আমাদেরকে দেওয়া থাকে এবং এখান থেকে যদি যোগাশ্রয়ী সমাবেশ রূপে প্রকাশ করতে বলে,
তাহলে আমরা কি করব, প্রথমেই আমাদেরকে ধরে নিতে হবে যে কি ধরে নিব কিভাবে, যে ইউ, এই যে ইউ যে ভেক্টরটা, এটা ইকুয়াল তো এই যে U1 U2 U3 দেওয়া আছে। এইটা আমরা কি করব প্রথমে বলেন তো, যে যোগাশ্রী সমাবেশ রূপে যখন প্রকাশ করব তখন আমরা এই যে সংজ্ঞাতে কি দেখলাম, কি আকারে লিখতে হবে দেখেন। এই আকারে ছিল না যে ইউ ইকুয়াল α1 V1 α2 V2 αn Vn। বুঝতে পারছেন কি, যোগাশ্রী সমাবেশ রূপে প্রকাশ করতে বলছে, তো এটা তো যোগাশ্রী সমাবেশের সংজ্ঞা। এই সংজ্ঞাতে কি দেখাইলাম দেখেন, যে ইউ, যেটা এখানে ইউ হচ্ছে প্রতীকী চিহ্ন হিসাবে ব্যবহার করা হয়েছে আর কি, যে কোনো মানই হইতে পারে, এটা ইউ হইতে পারে, ডাব্লিউ হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। তো এইটা হইলে আমাদেরকে আর বাকি যেগুলোর মান দেওয়া থাকবে, ওখানে আমাদের এই অঙ্কটা দেওয়া আছে কি U1 U2 U3 মান দেওয়া আছে। তো এখানে কি আছে V1 V2 Vn পর্যন্ত চলবে। তো এগুলা কোনো ব্যাপার না। আমরা কি করব, প্রথমে যে মানগুলা দেওয়া থাকবে এগুলার সাথে একটা α1 α2 αn এগুলা কমন নেব। এখানে α1 α2 αn এর পরিবর্তে আপনি আলফা বিটা গামাও কমন নিতে পারেন, XY Z ও কমন নিতে পারেন, এগুলা কি স্কেলার। তো আমরা কি করব, এই আকারে প্রথমে ধরে নিব। বুঝতে পারছেন কি, দেখেন অঙ্কটা, যে আমরা কি করলাম, প্রথমে ওই আকারে ধরে নিলাম। ওখানে কি ছিল বলেন তো, আলফা α2 α3 ছিল, সেটা আমরা ধরে নিলাম আলফা বিটা গামা। এখানে আপনারা এগুলা যে কোনো মান ধরে নিতে পারেন, আপনারা XY Z ও মান ধরে নিতে পারবেন, ABC ও মান ধরে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। তো প্রথমে আমরা কি করলাম, সূত্র আকারে নিলাম যে যোগাশ্রী সমাবেশটা এই আকারে প্রকাশ করতে হয়। তো এই আকারে প্রকাশ করতে গেলে আমাদেরকে দেখেন অঙ্কটা কিন্তু খুবই সহজ। এখানে কি একটু লিখে নিতে হবে যে আলফা বিটা গামা এগুলো হচ্ছে কি স্কেলার। তো এখানে দেখেন আমাদের কিসের কিসের মান দেওয়া আছে, ইউ এর মান দেওয়া আছে, U1 এর মান দেওয়া আছে, U2 এর মান দেওয়া আছে, U3 মান দেওয়া আছে। শুধু জাস্ট এখন আমরা কি করব, এই যে সমীকরণ 1 নম্বর সমীকরণটাতে আমাদের যেগুলার মান দেওয়া আছে সেই মানগুলাই পরের লাইনটাতে বসাবো। তো বসাইছি আমি, দেখেন যে ইউ এর যে মানটা, তো এখানে তো ইউ ইকুয়াল এইটা, তাই না? তো ইউ এর মান হচ্ছে এইটা আবার। তো এই মানটা আমি এখানে লিখলাম, এরপর যে ইকুয়াল চিহ্ন সেই ইকুয়াল চিহ্নটা দিলাম, এখানে আলফা আলফা লিখলাম। এরপর হচ্ছে ইউ ওয়ান এর মান আমাদেরকে এটা দেওয়া আছে, এটা লিখলাম। এরপরে হচ্ছে ইউ টু এর মানটা এখানে লিখলাম। এরপরে কি গামার গামার সাথে আছে কি ইউ থ্রির মানটা এখানে লিখলাম। এরপরে দেখেন এই যে এই আলফাটা তো এটা পুরাটার সাথে গুণ অবস্থায় আছে, বিটাটা এটা পুরাটার সাথে গুণ অবস্থায় আছে, গামাটা এটা পুরাটার সাথে গুণ অবস্থায় আছে। তো আমরা কি করব, সিম্পলি সবকিছু গুণ করে দিব যার সাথে যেটা আছে। তো আলফাকে 1 দ্বারা গুণ করলে আলফাই হয়, সবগুলাই যেহেতু 1 সেহেতু কি আলফা দ্বারা গুণ করলে এই জায়গাটা পাওয়া যায়। এরপর বিটা 1 দ্বারা গুণ করলে বিটা হয় 2 টু বিটা, আবার হচ্ছে 2 কে গুণ করলে 2 বিটা হয়, 3 কে গুণ করলে 3 বিটা হয়। এরপর হচ্ছে গামাকে 2 দ্বারা গুণ করলে 2 গামা হয়। এখানে -1 আছে, -1 কে যদি গামা দ্বারা গুণ করি তাহলে কি হয়, মাইনাস গামা হয়। এরপরে এই গামাকে আবার 1 দ্বারা গুণ করলে গামা পাওয়া যায়। এরপর আমরা কি করব দেখেন, এটা হলো এখানে আবার যোগ যোগ আমরা হচ্ছে আগের অঙ্কগুলোতে যে রকম যোগ করছি, যে এখানকার এই রাশির প্রথম পদের সাথে এইটার প্রথম পদ যোগ, এরপর কি এটারও প্রথম পদটা যোগ। তো এভাবে আমরা কি করব, যোগ করে নিব। তো প্রথমে এই আলফা, এটার বিটা, এরপর হচ্ছে কি এখানকার 2 গামা, এই যে এখানকার একটা রাশি হয়ে গেল আমাদের। এরপরে কি আবার এটার সাথে এইটা যোগ, এইটা, তারপরে এইটা, এরপর হচ্ছে কি এইটা, এর মানে আমাদের দ্বিতীয় রাশিটাও পাইলাম। এরপরে দেখেন এইটা এইটা আর কি এইটাও যোগ যোগ করে আমাদের এই তৃতীয় রাশিটাও পাইলাম। এখন আমরা কি করব, জাস্ট তুলনা করব। দেখেন এখানে এই যে ওয়ান এর পর কমা দেওয়া আছে, -2 এর পর কমা দেওয়া আছে, এরপর 5 আছে, তার মানে এখানে কি 3টা পদ আছে এই রাশিটাতে। আবার এখানে দেখেন এখানেও কিন্তু এই পুরাটাকে মিলে আমরা একটা পদ ধরতে পারি, এই পুরাটা মিলে একটা পদ ধরতে পারি, এই পুরাটা মিলে একটা পদ ধরতে পারি। এখন দেখেন যে এখানকার যে 1, এটা ইকুয়াল, এটা আমরা লিখতে পারি তুলনা করলে। এরপরে এখানকার যে -2 এটার সাথে আমরা এই দ্বিতীয় যে পদটা আছে এটাকে তুলনা করতে পারি। এরপর এখানে যে 5, এই 5 এর সাথে আমরা কিন্তু এটাকে আবার তুলনা করতে পারি। তুলনা করে কি করব, আমরা সমীকরণ তৈরি করে নিব, সমীকরণ জোট তৈরি করব। যে এখন আমাদের এটাকে সমাধান করতে হবে। তো এটা আমরা সমাধান করব কি কোন পদ্ধতিতে, ইসালন পদ্ধতিতে। শুধু জাস্ট এখানে যেটা আছে এটার সাথে প্রথম যে পদটা এটা আমরা লিখে নিলাম, দেখেন লিখে নিলাম। এরপরে এইটার সাথে এখানকার যে সমানের এই পাশে যে দ্বিতীয় পদটা আছে সেটা লিখলাম। এরপরে হচ্ছে এটার সাথে কি সমানের
এই পাশে যে তৃতীয় পদটা আছে সেই তৃতীয় পদটা লিখলাম। এখন কি করব, আমরা ইসালন পদ্ধতিতে সমাধান করব। ইসালন পদ্ধতিতে সমাধান করতে গেলে কি হয়, যে প্রথম লাইন যেটা আছে সেটাই লিখতে হয়। এরপরে আমরা হচ্ছে দ্বিতীয় লাইনের দিকে তাকাবো, তাকায় প্রথম পদটাকে শূন্য করব। এরপর হচ্ছে তৃতীয় লাইনের দিকে তাকায়ও প্রথম পদটাকে শূন্য করে দেব। তো এখন দেখেন যে আমরা দ্বিতীয় লাইনে কাজ করব, এই জন্য L2 দিয়ে ড্যাশ দিয়ে নিলাম, এরপরে ইকুয়াল চিহ্ন দিলাম, দিয়ে L2 কে যদি আমরা L1 এর সাথে মাইনাস করে দেই তাহলে আমাদের কি হয়, এই প্রথম পদটা শূন্য হয়ে যায়। এরপরে দেখেন আবার এটা তো মাইনাস করতেছি এক নম্বর লাইনটাকে, তার মানে এখানে একটা মাইনাস, তো এখানে মাইনাস বিটা আর এখানে 2 বিটা, তো এটাকে যোগ করলে কি হয়, শুধু সরি এখানে হচ্ছে শুধু বিটা হবে আর কি। এরপরে হচ্ছে এখানে 2 গামা আর এখানে একটা গামা আছে, তো এটা তো পুরো লাইনটাকে মাইনাস করতেছি, তার মানে এখানে মাইনাস হবে। তো -2 গামা আর এ গামা যোগ করলে কি হয়, -3 গামা। এরপর হচ্ছে এখানে তো মাইনাস করতেছি, তার মানে -1 আর এটা কি -2, এই দুটাকে যোগ করলে কি হবে, -3 হবে। একই ভাবে এই লাইনটাকে আমরা কি করব, এই প্রথম লাইনটার সাথে বিয়োগ করব। প্রথম লাইনটার সাথে বিয়োগ করলে কি হবে, প্রথম পদটা শূন্য হয়ে যাচ্ছে, এটা তো মাইনাস, আর এখানে কি 3 বিটা, তার মানে এখানে আমরা যোগ করলে কি পাচ্ছি, শুধু 2 বিটা থাকতেছে, যেহেতু এখানে 3 বিটা আর এখানে কি মাইনাস বিটা, তার মানে এটাকে যোগ করলে কি থাকতেছে, 2 বিটা থাকতেছে। এরপরে এখানে আবার দেখেন যে 2 গামা আছে, তার মানে এটাকে তো মাইনাস দ্বারা গুণ গুণ করতেছি, তার মানে এখানে -2 গামা আর এখানে একটা গামা, তো এখান থেকে এটা বাদ দিলে কি থাকতেছে, মাইনাস গামা থাকতেছে। এর পরের সেকশনে আমাদেরকে কি করতে হবে আবার বলেন তো, প্রথম লাইন ঠিক থাকবে, দ্বিতীয় লাইন ঠিক থাকবে, এবার কি করব, তৃতীয় লাইনের দ্বিতীয় পদটাকে কি করব, শূন্য করে দেব। তো পরের পেজে যাই আমি। আচ্ছা, তো এখানে দেখেন আমি লিখিয়ে নিই কথাটা, এখানে একটু আপনাদেরকে এই পাশে বুঝাই দেই। সেটা হচ্ছে আমাদের যদি এখন এই যে এটা মিস্টেক হয়ে গেছে, এখানে 2 হবে না আর কি, এখানে শুধু বিটা হবে। হ্যাঁ, তো এখানে শুধু যদি বিটা হয়, আর আমরা কি করব এবার, দ্বিতীয় নাম এরপরের যখন ইসালন করব তখন এটাকে তো শূন্য করব। তো এটাকে শূন্য করতে গেলে কি করতে হবে, 2 নাম্বার লাইনের সাথে আমরা তুলনা করি, তো এইটাও প্লাস এটাও প্লাস, তার মানে এই দুইটাকে মাইনাস করতে হবে, এবং 2 নাম্বার যে লাইনটা আছে এটাকে 2 দ্বারা গুণ করতে হবে। 2 দ্বারা গুণ করলে কি হবে, এই জায়গাটা শূন্য হয়ে যাবে। আর এখানে কি হবে, মাইনাস মাইনাসে প্লাস হবে, 3 দুগুণে 6 হবে, 6 থেকে যদি আমরা একটা বাদ দিই তাহলে এখানে কি হবে, 5 গামা ফাইভ। হবে। জি। তো আমরা নেক্সট পেজে যাই। দেখেন সেটাই লিখছি এখানে, 5 গামা হয়েছে, আর ওইটাকে করলে আবার হচ্ছে যোগ করলে কত হবে, 10 হবে আর কি। তো এখান থেকে দেখেন এখন আমাদেরকে কি করতে হবে, এই গামা, বিটা এবং আলফা এগুলার মান বের করতে হবে। যোগাশ্রয়ী সমাবেশ রূপে যখন প্রকাশ করতে বলবে তখন কি আমরা সূত্র কি দেখলাম, দেখেন তো সূত্রটাতে কি ছিল, যে ইউ থাকবে, এই যে দেখেন ইউ থাকবে, এরপরে আলফা বিটা গামা যেটা থাকবে এগুলার মান বের করব, সাথে এগুলা তো আছেই। হ্যাঁ, তো এখন দেখেন আমরা কি করব, এখান থেকে আলফা বিটা গামার মান বের করবো। তো এখানে 5 গামা আছে, তো 5 গামা থেকে যদি আমরা কি করি, এই 5টাকে এই পাশে পার করে দেই তাহলে গামার মান কত হয়, 2 হয়। এই 2টাকে যদি আমরা আবার এখানে বসাই দেই তাহলে কত হয়, 3 দুগুণে 6, তার মানে এখানে হচ্ছে কি -6, -6টাকে এই পাশে পার করে দিলে কি হবে, +6। তো +6 হইলে তখন আবার কি হবে, এখানে কি +6, তো এইটাকে যোগ করলে কি হয়, বিটার মান 3 পাই। এই 3টাকে যদি আমরা আবার এখানে বসাই দেই, গামার মানটা যদি এখানে বসাই দেই, দিয়ে এই পাশে পার করে দেই, পার করে দিলে কত হবে, আলফার মানটা -6 হবে। তো এরপর আমরা কি করব, ইউ যে ভেক্টরটা দেওয়া ছিল এটা লিখবো। এরপর আলফা, আলফা u1 লিখছিলাম আমরা, তো এই আলফার মানটা -6 সেটা বসাইলাম, সাথে ইউ1টা লিখলাম। এরপর হচ্ছে বিটার মান 3 পাইলাম, বিটাটা লিখলাম। এরপর হচ্ছে কি গামার মানটা 2 পাইলাম, 2টা লিখলাম। আপনারা চাইলে এই ব্র্যাকেট দিয়ে ইউ1 এর যে মানটা দেওয়া ছিল আমাদেরকে, এই মানটাও লিখতে পারতেন আর কি।
এখানে যে আমাদের এই যে U1 এর মান দেওয়া আছে না, U1 U2 U3 মান যে দেওয়া আছে, এগুলাও চাইলে আপনি লিখতে পারতেন ওখানে। কারো কোনো প্রশ্ন আছে? ভাইয়া যোগাশ্রয়ীর ক্ষেত্রে কি সূত্রই ওইটা যে ইউ ইকুয়াল হ্যাঁ হ্যাঁ, আলফা যোগাশ্রয়ী সমাবেশের যে সংজ্ঞাটা 1? পড়লাম, ওই সংজ্ঞাটা যোগাশ্রয়ী সমাবেশ রূপে যখনই আমাদেরকে প্রকাশ করতে বলবে তখনই আমাদেরকে এই আকারে নিয়ে আসতে হবে আর কি, আচ্ছা, ঠিক এই আছে। আকারে নিয়ে আসতে হবে। আর কারো কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, না তাহলে আমরা ভাইয়া। নেক্সট অঙ্কে যাই। এখানে দেখেন উদাহরণ 2, এখানেও যোগাশ্রয়ী সমাবেশ রূপে লিখতে বলছে, একই অঙ্ক। এখানে ইউ এর মান দেওয়া আছে, এখানে ভি দেওয়া আছে। এবার কি, ওখানে দেওয়া ছিল U1 U2, এখানে দেওয়া আছে ভি, এখানে দেওয়া আছে ডব্লিউ। এর যোগাশ্রয়ী সমাবেশ রূপে প্রকাশ করতে বলছে কার? এই যে ইউ এর, তার মানে ইউটাকে এক পাশে লিখবো, আর এক পাশে কি এগুলার সাথে আলফার সাথে এটা গুণ করব, এটা বিটার সাথে এটা গুণ করব, বা এক্স বা ওয়াই, মানে যে কোনো কিছু আপনারা স্কেলার নিতে পারেন আর কি। একই অঙ্ক, আগেরটার মতোই। তো জাস্ট আমি কি করলাম, লিখে নিলাম। এরপরে আলফার সাথে যে ভি এর যে মান দেওয়া আছে আমাদের, এই ভি এর মানটা এখানে বসাই নিলাম দেখেন। এরপরে হচ্ছে ডব্লুর যে মানটা দেওয়া আছে আমাদের এখানে, এই ডব্লুর মানটা আমি এখানে বসাই নিলাম। বসাই নেওয়ার পরে আমি কি করব, এগুলো হচ্ছে গুণ করে দিব। তো গুণ করে দিলাম। গুণ করে দিলে দেখেন কি হচ্ছে, যে আলফার সাথে এটাকে গুণ করলে আলফাই হয়, এখানে গুণ করলে কত হয়। আচ্ছা, এখানে আমি একবারে করে নিছি, হ্যাঁ। সেটা হচ্ছে দেখেন, আমি আগের লাইনটাতে ভাঙ্গে করাইছিলাম, প্রথমে গুণ করে নিছিলাম, এরপরে যোগ করছিলাম। তো এবার আমি কি করছি, একবারে যোগ করে নিছি আর কি। এই আলফার সাথে এটা গুণ করলে কি হয়, আলফা হয়। এরপর প্রথমটার সাথে তো প্রথমটা আমরা কি করতেছি, যোগ করতেছি। আবার এখানে এটার সাথে এটা গুণ করলে কি হয়, 2 বিটা হয়। এরপরে যোগ যোগ করে প্রথম পদ। এরপর হচ্ছে আলফার সাথে -3 গুণ করলে কি হয়, -3 হয়। মানে একটা লাইন আমি গ্যাপ দিছি আর কি, বুঝতে পারছেন হয়তো, বা আমি প্রথম অঙ্কটা ভাঙ্গে করাইছি। আপনারা কি করবেন, প্রথমে গুণ করে দিবেন, এরপরে সিম্পলি যোগ করে দিবেন। এরপরে হচ্ছে এই, এখানে তো -1 আছে, -1 এর সাথে বিটা গুণ করলে কি হয়, মাইনাস বিটাই হয়। এরপরে এই আলফার সাথে আবার 2 গুণ করলে 2 আলফা হয়। এখানকার এই যে প্লাস, এরপরে আছে বিটার সাথে 1 গুণ করলে কি হয়, বিটাই হয়। এরপরে আমরা এই পাশে যে ইউ এর মানটা দেওয়া আছে, এটার সাথে এগুলা তুলনা করে লিখবো। তো দেখেন এখানে আমাদের এই যে আলফা প্লাস 2 বিটা, এই আলফা প্লাস 2 বিটা ইকুয়াল কি লেখা যাবে, 2 লেখা যায়। এরপর হচ্ছে এইটা ইকুয়াল কি লেখা যাবে, -5। এরপর এইটা ইকুয়াল কি লেখা যাবে, 4। সেটা লিখলাম। লেখার পরে আমরা কি করব, জাস্ট এখন ইসেলন করব। ইসেলন করে আমাদের আলফা আলফা আর বিটার মান বের করব। আলফা বিটার মান বের করলেই আমাদের এইটারও সমাধান হয়ে যাবে। তো আমরা কি করব, দ্বিতীয় লাইনের দিকে তাকাবো, তাকায় প্রথম পদটাকে শূন্য করবো। প্রথম পদটাকে শূন্য করার জন্য কি করতে হবে, এখানে মাইনাস যেহেতু দেওয়াই আছে, তার মানে এটাকে এটার সাথে যোগ করলেই হবে। তো 1 নাম্বার লাইনটাকে শুধু আমরা জাস্ট 3 দ্বারা গুণ করে দেবো। তো 3 দ্বারা গুণ করে দিলাম। 3 দ্বারা গুণ করে দিলে এই পদটা শূন্য হয়ে গেল। তার মানে এখানে হচ্ছে 3 দ্বারা গুণ করলে 3 দুগুণে 6, 6 বিটা হচ্ছে। 6 বিটা থেকে একটা যদি বিটা বাদ দিয়ে যায়, তাহলে আমাদের কি হয়, +5 বিটা। এখানেও 3 দুগুণে 6, 6 থেকে যদি -5 বাদ দেয় তাহলে কি হয়, 1 হয়। ভাইয়া প্রশ্ন থাকলে আনমিউট করে নেবেন, নয়েস আসতেছে। আচ্ছা, এখন দেখেন, এরপরে এই লাইনটা তো করলাম। এরপর হচ্ছে L3, মানে 3 নাম্বার লাইনের দিকে তাকাবো। তাকায় কি করব আমরা, তাকায় এই যে পদটা আছে, এই পদটাকে কি করব, শূন্য করে দিব। তো শূন্য করে দিতে গেলে কি করতে হবে, প্রথম পদটাকে শুধু জাস্ট 2 দ্বারা গুণ করে দিলেই হবে, এবং মাইনাস একটা নিতে হবে, যেহেতু এখানে কি দুইটাই প্লাস। তো দেখেন এখানে আমাদের কি করলাম, আমরা 1 নাম্বার লাইনটাকে -2 দ্বারা গুণ করে দিলাম। 2 দ্বারা গুণ করে দিলে প্রথম পদটা শূন্য হয়ে গেল। এখানে 2 দুগুণে 4, মানে -4। আর এখানে একটা বিটা আছে, তার মানে 4 থেকে একটা বিটা বাদ দিলে কি হয়, -23 বিটা হচ্ছে। এরপরে 2 দুগুণে 4, মানে -4, আর এখানে +4 কি হচ্ছে, শূন্য হচ্ছে।
বুঝে যাবো। এখানে দেখেন আমরা কি করি বলেন তো, আমাদের ইসালনের কি নিয়ম ছিল? ইসালনের এই যে সাকিব ভাই, আপনি একটু মিউট করে নেন, ওখান থেকে প্রচুর নয়েজ আসতেছে। আচ্ছা দেখেন এখানে কয়টা, এখানে দুইটা চলক আছে কিন্তু তিনটা সমীকরণ আছে। তো তিনটা সমীকরণের ক্ষেত্রে আমাদেরকে কি করতে হয়? 2 নাম্বার পদ পর্যন্ত শূন্য করতে হয়। প্রথম ইচলনের ক্ষেত্রে প্রথম পদ শূন্য করতে হয়, দ্বিতীয়বার ইচলনের ক্ষেত্রে কি দ্বিতীয় পদ শূন্য করতে আচ্ছা হয়। ভাইয়া, এখানে তো ধ্রুবক সংখ্যা দুইটা আছে, মানে যে তৃতীয় সমীকরণে দুইটা পদ আছে, তাহলে কি দ্বিতীয় পদটা কেন করতে যাব আমরা শূন্য? আমাদের তো ইসালনের নিয়মটা কি ছিল ভাইয়া বলেন তো? মানে যে যখন তিনটা সমীকরণ থাকলে তৃতীয় সমীকরণে গিয়ে মানে দ্বিতীয় পদ পর্যন্ত করতে হবে। হ্যাঁ ওইটা করতেই হবে। তো এখানে যে আপনার ধ্রুবক সংখ্যা দুইটা, আলফা আর বিটা দেওয়া, এই জন্যই বলতেছি। থাক সমস্যা নাই, আমাদের হচ্ছে কি, আমাদের সম্পর্ক হচ্ছে সমীকরণের সাথে। যখন দুইটা সমীকরণ থাকবে তখন দ্বিতীয় পদে শুধু প্রথম পদটা শূন্য করে দিব। আর যখন তিনটা সমীকরণ দেওয়া থাকবে তখন তখন দ্বিতীয় পদটা করব, প্রথমবারে ওই দ্বিতীয় প্রথমটারে সমীকরণ করব। এবং তৃতীয় সমীকরণের প্রথম পদ শূন্য করব। এর পরের বারে আবার ইচালন করব, করে তৃতীয় পদের 2 নাম্বার পদটাকেও শূন্য করব। 3 নাম্বার যদি পদ থাকে ওইটা থাকবে, 4 নাম্বার পদ থাকলে ওইটাও কি ফাঁকা থাকবে, ওগুলা থেকে আমরা যাবে। আর কাজ করব না। বুঝতে পারছেন? আচ্ছা, জি ভাইয়া। আচ্ছা এখন দেখেন আমরা কি করব তাহলে, যেহেতু তিনটা সমীকরণ দেওয়া আছে সেহেতু কি আমরা দ্বিতীয় নাম্বার পদটাকে শূন্য করে দিব। তো দ্বিতীয় নাম্বার পদটাকে শূন্য করতে গেলে L3 আমরা হচ্ছে L2 এর সাথে সম্পর্ক করব। তো 3L2 করতে হবে আর কি, 2 নাম্বার লাইনটাকে 3 দ্বারা গুণ করতে হবে, আর 3 নাম্বার লাইনটাকে 5 দ্বারা গুণ করতে হবে। এখানে আরেকটু দেখাই নাই, এখানে এখানে দেখেন এই যে এখানে কত আছে, 3 বিটা আছে, আর এখানে 5 বিটা আছে। তার মানে ও এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল সময়, আর 10 মিনিট আছে। এখন দেখেন তার মানে আমাদের এই দুইটা কাটতে গেলে কি করতে হবে, এটাকে 15 বানাইতে হবে, এটাকেও 15 বানাইতে হবে। এই জন্য কি প্রথম পদটা এই দ্বিতীয় লাইনটাকে 3 দ্বারা গুণ করবো, আর এটাকে 5 দ্বারা গুণ করবো, করলে যোগ করলে এটা কি হয়ে যাচ্ছে, শূন্য হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? ওকে, তো ওইটা করে শূন্য হয়ে গেল। এখন দেখেন 0 = 3 যেহেতু অসম্ভব, সুতরাং আলফা বিটা এর কোনো মান নেই। ইহা নির্দেশ করে ইউ কে ভি এবং ডব্লিউ এর যোগাশ্রী সমাবেশ রূপে প্রকাশ করা যায় না। বুঝতে পারছেন? যখন মান বের করা যাবে না তখন কি করা যাবে না, যোগাশ্রী সমাবেশ রূপে প্রকাশ করা যাবে না। এরপরে 4 নাম্বার একটা উদাহরণ দিছি, দেখেন এখানে 4 নাম্বারে কিন্তু অনেকগুলা উদাহরণ আছে আর কি। আমি 2 নাম্বার উদাহরণটা আপনাদেরকে দেখাচ্ছি, বই থেকে আপনারা বাকিগুলো সবগুলোই করবেন, একই নিয়ম। তো এখানে দেখেন ই ম্যাট্রিক্স কে এ বি সি ম্যাট্রিক্সের যোগাশ্রী সমাবেশ রূপে প্রকাশ করো। যেখানে ইকুয়াল দেওয়া আছে, এতক্ষণ যেটা আমরা ইউ ইকুয়াল এটা বুঝতাম, এবং এটা হচ্ছে কি প্রথমবারের ক্ষেত্রে U1 ছিল, U2 ছিল, U3 ছিল। প্রথমবারের গুলা দেখছিলাম যে একটা করে সমীকরণ দেওয়া ছিল, এখন কি দেওয়া আছে, ম্যাট্রিক্স আকারে দেওয়া আছে। তো এখানে আবার বলেই দিছে অবশ্য যে ম্যাট্রিক্সের যোগাশ্রী সমাবেশ রূপে প্রকাশ করো। তো আমরা এখন এটাকে কি করব, আগের মতোই এটাকে এক পাশে রাখবো এবং ইকুয়াল দিয়ে এগুলা হচ্ছে এ বি সি কে আলফা বিটা গামা দ্বারা গুণ করবো, যেখানে আলফা বিটা গামা হচ্ছে স্কেলার। এরপরে আগের নিয়মে আমরা হচ্ছে এই যে এর যে মানটা দেওয়া আছে এই মানটা লিখবো, বির যে মানটা দেওয়া আছে এই মানটা লিখবো, গামার যে মানটা দেওয়া আছে এই গামার মানটা লিখবো। এরপরে হচ্ছে গুণ করে দিব। এই আলফা কে 0 দ্বারা গুণ করলে 0 হয়, 1 কে গুণ করলে আলফা হয়। এভাবে আমরা শুধু জাস্ট এখানে অন্য কোনো কাজ করে নাই, গুণ করে দিছি। আর এই দুইটা দেখেন খুবই কাছাকাছি দেখা যাচ্ছে, মাঝখানে স্পেস হবে, জায়গায় খাতাতে জায়গার সমস্যা হচ্ছিল, যে কারণে একটু পাশাপাশি লিখছি, এটা বুঝে নেবেন আর কি। এটা কিন্তু দুইটা সংখ্যা, হ্যাঁ, বিটাকে 1 দ্বারা গুণ করলে মাইনাস বিটা হয়, আর 7 কে গুণ করলে কি হয়, 7 বিটা হয়। তো এরকম করে করে নিলাম। এরপরে কি করব, যোগ আছে, আবার যোগ করব কি, যে এখানকার প্রথম পদ, এই পাশেরটার প্রথম পদ, এই পাশেরটার প্রথম পদ, এই যে করে এটা হয়েছে। এরপরে এটার হচ্ছে দ্বিতীয় পদ, এটারও দ্বিতীয় পদ, এটার কি দ্বিতীয় পদ, এটা করলে আমরা
এই লাইনটা পাচ্ছি। এরপরে এটার প্রথম পদ, এটার প্রথম পদ, এটার প্রথম পদ যোগ করব, পরে আমরা এই লাইনটা পাবো। এরপর হচ্ছে এটার দ্বিতীয় পদ, এটার দ্বিতীয় পদ, এটার দ্বিতীয় পদ, এগুলো যোগ করলে আমরা এই লাইনটা পাবো। এরপরে আমরা আগের আগের মতো কি করব, তুলনা করব। তো এখানে দেখেন যে এই যে এইটা সমান এই ম্যাট্রিক্স আকারের এই যে প্রথম সমীকরণটা, এই সারিটা সমান কি লিখবো আমরা, 6 লিখবো। এটা সমান কি লিখবো আমরা, যে -1 লিখবো। এরপর এটা সমান কি লিখবো, এটা সমান লিখবো -8। এটা সমান কি লিখবো, এটা সমান লিখবো -8। পরে আমরা আবার ইসালন করব। ওকে, নেক্সট পেজে যাই। এখন দেখেন আমরা শুধু জাস্ট ওগুলা সাজাই নিলাম, সাজাই নিয়ে এটাকে আমি ইসালন করতেছি। ইসালন করব কিভাবে, যে এবার প্রথমবার যখন করব, ইসালন করব, তখন এই সবগুলাকে কি করে দেব, শূন্য করে দেব। ওকে, তো শূন্য করে দিচ্ছি। তো এখানে দেখেন আরেকটা জিনিস, আমরা যখন অঙ্কগুলা বারবার প্র্যাকটিস করব, অঙ্কগুলা চেহারা দেখলে বুঝতে পারবো যে এখানে লাইনগুলা একটু মডিফাই করে নিতে হবে কিনা। আমাদের যখন ইসালন করি তখন কি থাকে বলেন তো, যে দ্বিতীয় লাইনের প্রথম পদটা শূন্য থাকে। তো এখানে দেখেন আমরা যখন করছি, এখানে প্রথম পদটা, প্রথম সারির প্রথম পদটা শূন্য, তার মানে এটা আমরা হচ্ছে দ্বিতীয় লাইনে নিতে পারি, আর দ্বিতীয়টা আমরা উপরে নিতে পারি। তো ওই কাজটাই শুধু এখানে করে নিলাম। করে নেওয়ার পরে আমরা জাস্ট বাকি কাজ যেভাবে করি ওইভাবে করব। এই পদের আমার তো আর কোনো কাজ নাই, যেহেতু এটার প্রথম পদটা এমনি শূন্য হয়ে আছে। এরপর এটাকে করব, এটাকে করার জন্য কি করতে হবে, আমাকে এই 1 নাম্বারটাকে 2 দ্বারা গুণ করতে হবে। 2 দ্বারা গুণ এই লাইনটা পাবো। এরপরে দেখেন আমরা কি করব, এবার প্রথম লাইন ঠিক থাকবে, দ্বিতীয় লাইনও ঠিক থাকবে, তৃতীয় লাইনের প্রথম দ্বিতীয় পদটাকে শূন্য করব, এবং চতুর্থ লাইনের দ্বিতীয় পদটাকে শূন্য করব। সাকিব গুণ করলে এই লাইনটা শূন্য হবে, বিয়োগ করলে এখানে -9 থাকবে। তুলনা করব 2 নাম্বার লাইনের সাথে তুলনা করব। তো এখানে একটা শুধু কি আছে, বিটা আছে, আর এখানে 14 বিটা আছে, তার মানে 2 নাম্বার লাইনটাকে 14 দ্বারা গুণ করে দিতে হবে। এই যে কারণে আমি কি লিখছি, L3 ড্যাশ দিয়ে L3 মাইনাস 14 L2 করছি। অর্থাৎ এখানে একে 14 দ্বারা গুণ করলে এবং মাইনাস করলে এটা তো প্লাস হয়ে যাবে, তখন কি হবে, এই পদটা শূন্য হয়ে যাবে। তো এই পার্টটা শূন্য হয়ে যাবে, বাকিটা শুধু জাস্ট এমনি ক্যালকুলেশন আর কি, এগুলো স্বাভাবিক ক্যালকুলেশন, আপনারা বুঝতে পারবেন। এরপরে এখানে দেখেন L4 এর কি কাজ করতে হবে, এটাকে হচ্ছে 2 নাম্বার লাইনের সাথে তুলনা করব। এখানে 5 বিটা আছে, তার মানে 2 নাম্বার লাইনটাকে 5 দ্বারা গুণ করে দিতে হবে। তো এখানে 5 দ্বারা গুণ করে দিলে আমাদের এই লাইনটা আসবে। এরপরে আমরা কি করব, এখানে যেহেতু কয়টা সমীকরণ, 4টা সমীকরণ, তার মানে 4 নাম্বার সমীকরণের এরপর আবার ইসলন করে এই যে শেষের যে পদ 3 নাম্বার পদটাকেও শূন্য করতে হবে আমাদের। তো দেখেন আমরা আমরা কি করব, সাকিব ভাইয়ের বারবার আনমিউট হয়ে যাচ্ছে। তো এবার কি করব, আমরা এই 4 নাম্বার লাইনের 3 নাম্বার পদটাকেও শূন্য করব। 3 নাম্বার পদটাকে শূন্য করব এবার কি দ্বারা, এই যে 3 নাম্বার যে লাইন আছে, এই 3 নাম্বার লাইনের সাথে এটাকে তুলনা করতে হবে। তো এখানে 15 আছে আর এখানে 3 আছে, তার মানে এটাকে 5 দ্বারা গুণ করে দিলেই হচ্ছে। এখানে আমি লিখিনি, এখানে যদি 5 দ্বারা আপনি গুণ করে দেন, এই তাহলে কি করতে হবে, এটাকে মাইনাস করতে হবে। 3 নাম্বার লাইনটাকে মাইনাস করব, আর এটাকে 5 দ্বারা গুণ করব। গুণ করলে এই লাইনটা শূন্য হবে, বিয়োগ করলে এখানে -9 থাকবে। তো এটাও কি হইলো, অসঙ্গত হইলো, তার মানে এরও কোনো সমাধান বিদ্যমান নাই। এর মানে কি বোঝাচ্ছে, যে আমাদের এই যে অঙ্কটা দেওয়া আছে, এই অঙ্কটারও আমাদের যোগাশ্রী সমাবেশ রূপে প্রকাশ করা যাবে না। আছে এর ভিতর আমি 5 নাম্বার উদাহরণটা আরেকটু দেখাই। ওই একই আর কি, এখানে ইর মান দেওয়া আছে, এর মান দেওয়া আছে, বির মান দেওয়া আছে, সির মান দেওয়া আছে। এটা 2001 সালে আসছিল, 2018 সালেও আসছিল। তো এটা গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। তো একই ভাবে আমরা কি করব, ধরে নেব। এরপরে হচ্ছে লিখে দেবো যে আলফা বিটা গামা এখানে স্কেলার। এরপরে আমরা ওই আগেরটার মতোই কি করব, গুণ করে দিব, গুণ করে দিয়ে এই পাশেরটার সাথে তুলনা করব। আগেরটা কারো সমস্যা না থাকলে এটা তাড়াতাড়ি বুঝতে পারবেন আর কি। কোনো কাজ করা হয়নি, জাস্ট এগুলা আগের মতো কি করছি, গুণ করে দিছি, এরপর যোগ করে দিছি। যোগ করে দিয়ে আমরা
এই আকারে নিয়ে আসছি। এরপরে এটার সাথে তুলনা করব, এটার প্রথমটার সাথে এটার প্রথমটা, এটার দ্বিতীয়টার সাথে এটার দ্বিতীয়টা, এটার সাথে এইটার সাথে এবং কি এইটা করে নিয়ে আমরা সমীকরণ জোট তৈরি করব। সমীকরণ জোট তৈরি করে এরপরে আমরা এটাকে সমাধান করব। কোন পদ্ধতিতে সমাধান করব? ইসালন পদ্ধতিতে সমাধান করব। জাস্ট আমি উঠাই নিলাম মানগুলা। দেখেন আপনারা যে প্রথমে এটার মানটা উঠাই নিলাম, এরপরে এই লাইনের মানটা উঠাই নিলাম, এরপরে এইটার মানটা উঠাই নিলাম, নিয়ে এইটা নিলাম। নিয়ে আমরা কি করব? আমরা হচ্ছে আবার ইসালন পদ্ধতিতে সমাধান করব। ইসালন পদ্ধতিতে সমাধান করার নিয়মটা কি? আমরা প্রথম লাইনটা যা আছে তাই লিখবো। এরপর হচ্ছে এই পদ এই তিনটা সমীকরণের প্রথম পদগুলো শূন্য করে দিব। তো এখানে দেখেন আমাদের 4 নাম্বার যে লাইনটা, এটার প্রথম পদটা শূন্য করাই আছে, তার মানে এবার ইসালনের ক্ষেত্রে আমাদের এই লাইনের কোনো কাজ করতে হবে না। আমাদের দ্বিতীয় লাইন এবং তৃতীয় লাইনের কাজ করব। কার সাথে কাজ করব? প্রথমটার সাথে কাজ করব। তো প্রথমটার সাথে কাজ করতে গেলে কি করতে হচ্ছে? আমাদেরকে 2 নাম্বার লাইনে কাজ করতে সেহেতু আমি লিখলাম যে L2 ড্যাশ, এরপর ইকুয়াল চিহ্ন দিলাম, এরপরে L2 মাইনাস L1 করলাম। করলে আমাদের এই পদটা শূন্য হবে, এখানেও কি এখানেও এই পদটাও শূন্য হয়ে যাবে। আর এখানে মাইনাস করতে যেহেতু এই মাইনাস গামা এবং মাইনাস গামা 2 গামা হবে। এরপর স্বাভাবিক ক্যালকুলেশন আর কি এগুলা। এরপরে এই লাইনটা করব। এটা জাস্ট আমরা সিম্পলি যদি L3 এর সাথে L1 টা যোগ করি, তাহলে এইটা আর এটা কি হবে? শূন্য হয়ে যাবে। তো এটা তো শূন্য হয়ে আছে, তার মানে এটা বিটা। এবং সরি, এটা কি হবে? এটা হচ্ছে প্লাস হবে, মাইনাস হয়ে গেছে। প্লাস বিটা ইকুয়াল 0। এখানে হচ্ছে কি এখানে মাইনাস আছে না? অঙ্কটা ভুলই করছি। ও, ভুল করিনি তো, অঙ্ক তো ঠিকই আছে। 4 নাম্বার লাইন না তো, আমি তো 3 নাম্বার লাইনে কাজ করতেছি। তো 3 নাম্বার লাইনটাতে কি কাজ করতেছি? আমি যে সিম্পলি যদি যোগ করি, তাহলে এটা মাইনাস আছে আর এখানে প্লাস আছে, তার মানে এটা শূন্য। এই জন্য এই শূন্যটা এখানে। এরপর হচ্ছে এই যে এখানে বিটা, এখানে জিরো, জিরোর সাথে বিটা যোগ করলে তো প্লাস বিটাই হয়। এরপরে এখানে হচ্ছে গামা, আর এখানে শূন্য, তার মানে কি হবে? শূন্যের সাথে গামা যোগ করলে প্লাস গামাই হবে। এরপর এখানে হচ্ছে 2, আর এখানে হচ্ছে -1, এই দুটো যোগ করলে কি হবে? 1 হবে। আর এই লাইনটাতে তো আমাদের এখন কোনো কাজ নাই, কারণ এই লাইনটাতে কাজ করলে আমরা কি করতাম? প্রথম পদটা শূন্য করতাম, তো আমাদেরকে আগে থেকে শূন্য করে দেওয়াই আছে। এজন্য আমরা কি করব? এবার আরেকবার ইসলন করব। করার পরে কি করব? এই যে এটাকে শূন্য করব, আবার এটাকেও শূন্য করব আমরা। এরপরে আবার ইসলন করব, করে এই শেষে যেটা থাকবে এটাকে আবার কি করব? শূন্য করব। যেহেতু 4টা সমীকরণ দেওয়া আছে, তার মানে 4 নম্বর সমীকরণের তৃতীয় পদ পর্যন্ত আমাদেরকে শূন্য করতে হবে। তো নেক্সট পেজে গেলাম, যাই আমি জাস্ট ওটাকে একটু সাজাই নিলাম। কিভাবে সাজাই নিলাম দেখেন এখানে, যে আমাদের এখানে দেখেন এই যে এই লাইনটা, এখানে যে লাইনটা আছে, আমরা দ্বিতীয়বার যখন ইসালন করি তখন কি করি? 3 নাম্বার পদের 2 নাম্বার 3 নাম্বার লাইনের 2 নাম্বার পদটাকে যখন শূন্য করতে চাই, তখন আমরা এই যে 2 নাম্বার লাইনের সাথে তুলনা করি। তো এখানে দেখেন এইটাকে, এই শূন্যকে কোনো কিছু দ্বারা গুণ করে, যোগ করে, ভাগ করে, কিছু করে হোক, এখানে কি বিটা আনা সম্ভব? সম্ভব না। তো আমরা কি করব? এই লাইনটা আবার কিসের মতো দেখা যাচ্ছে বলেন তো? এই লাইনটা মূলত 3 নাম্বার লাইনের মতো দেখা যাচ্ছে, বা 4 নাম্বার লাইনের মতো। যে প্রথম দুইটা পদ কি শূন্য, তার মানে এটা কি করব? আমরা এই এই যে লাইনটা আছে এটাকে আমরা শেষে লিখবো, আর এই যে 2 লাইনটা আছে এই 2 লাইনটাকে আমরা উপরে উঠাই নেব। তো এখানে আর কোনো কাজ করা হয় নাই। আপনারা হয়তো বা বুঝতে পারতেছেন, না বুঝতে পারলে প্রশ্ন করবেন। এরপরে দেখেন আমরা কি করলাম, শুধু জাস্ট ওটাকে একটু মডিফাই করে নিলাম। এই যে এই লাইনটা হচ্ছে 2 নাম্বার লাইনে ছিল, এই জন্য এটাকে আমি 3 নাম্বার লাইনে নিয়ে আসলাম, আর নিচের 2টা লাইনকে উপরে নিলাম। নেওয়ার পরে এখন আমি কি করব? এবার আমার কাজ হচ্ছে এই যে 3 নাম্বার লাইনের দ্বিতীয় পদটাকে শূন্য করব, কার সাথে? 2 নাম্বার লাইনের সাথে তুলনা করব। তো 2 নাম্বার লাইনের সাথে তুলনা করলে কি হবে? এখানে তো প্লাস আছে, এখানে মাইনাস আছে, জাস্ট এই দুইটা লাইন যদি আমি যোগ করে দেই, অর্থাৎ L3 এবং L2 যদি যোগ করি, তাহলে এই পদটা শূন্য হয়ে যাচ্ছে। এখন এখানে দেখেন শূন্য আছে আর এখানে প্লাস গামা আছে, তার মানে শূন্যের সাথে প্লাস গামা যোগ করলে গামাই হচ্ছে। তারপরে এই 2 এর সাথে 1 যোগ করলে কি হচ্ছে? 3 হচ্ছে। যেহেতু আমরা কি করতেছি, এই যে 3 নাম্বার লাইনটাতে কি কাজ করতেছি? যে 2 নাম্বার লাইনের সাথে যোগ করতেছি। এরপরে এটার তো এই পদটা শূন্য হয়ে আছে, তার মানে এই এই ধাপেও আমাদের এই লাইনেও কোনো কাজ নাই। আরেকবার ইসালন করে আমরা এটাকে শূন্য করে দিব। যেহেতু 4টা সমীকরণ, সেহেতু 4 নাম্বার সমীকরণটার তৃতীয় পদটাকেও আমাদেরকে শূন্য করতে হবে। তো এটাকে শূন্য করব আবার কি দিয়ে? এখানে দেখেন
আমাদের এই যে এইটা পাইলাম আমরা। তো এই পদটাকে আমরা শূন্য করবো, এবার 3 নাম্বার লাইনের সাথে তুলনা করব। তো 3 নাম্বার লাইনের সাথে তুলনা করলে এখানে -2 গামা আছে, এখানে একটা গামা আছে। তার মানে এটাকে 2 দ্বারা গুণ করলে কি হচ্ছে আমাদের, এটা এই পদটাও শূন্য হয়ে যাচ্ছে, এবং যোগ করলেই হবে যেহেতু এখানে মাইনাস আছে। তো এই জন্য এই পাশে দেখেন যে L4 + 2L3, অর্থাৎ 3 নাম্বার লাইনটাকে 2 দ্বারা গুণ করতেছি। তো 2 দ্বারা গুণ করলে কি হচ্ছে, এখানে হচ্ছে 3 দুগুণে 6। তো 3 দুগুণে 6, 6 থেকে যদি 1 বাদ দেয় তাহলে কি থাকে, 5 থাকে। এটাও দেখেন যে 0 = 5, তার মানে এটাও অসম্ভব। ইহা নির্দেশ করে যে ই কে ABC এর যোগাশ্রয়ী সমাবেশ রূপে প্রকাশ করা যায় না। তো আপনারা অবশ্যই 4 নম্বরে অনেকগুলা ম্যাথ আছে, এর ভিতর আমি 2 নাম্বারের পাশে দেখাও যে নিম্নের ভেক্টর গুলাকে। আচ্ছা, আমরা এক ধরনের একটা স্টেপ শেষ করলাম, একটা হচ্ছে কি শেষ করলাম, যে যোগাশ্রয় সমাবেশ রূপে প্রকাশ করো। তো আমরা শুরুতে 3টা সংজ্ঞা পড়ছিলাম, একটা যোগাশ্রয় সমাবেশ রূপে প্রকাশ করার, একটা হচ্ছে নির্ভরশীল, আর একটা হচ্ছে কি অনির্ভরশীল। তো এখন এই দুই ধরনের অঙ্কে আছে, এই 2 ধরনের অঙ্ক দেখাই দিলে শেষ হয়ে যাবে এই চ্যাপ্টারটা। তো দেখেন যে দেখাও যে নিম্নের ভেক্টর গুলোকে যোগাশ্রয়ী, নিম্নের ভেক্টর গুলো যোগাশ্রয়ী অনির্ভরশীল। তো যোগাশ্রয়ী অনির্ভরশীল হইতে গেলে এখানে দেখেন যে 2 ভাবে করা যায় আর কি। একটা হচ্ছে, আরেকবার আমি একটু সংজ্ঞাগুলো আপনাদেরকে দেখাই নেই। যোগাশ্রয়ী অনির্ভরশীল হওয়ার শর্তটা কি ছিল, যে ভেক্টর গুলা, এই যে মানগুলা দেওয়া থাকবে স্কেলার, এই মানগুলা সবগুলা উপাদান শূন্য হইতে হবে। তো বইয়ে 2টা নিয়মই দেওয়া আছে। 2টা নিয়ম বলতে এটা হচ্ছে সহজ নিয়ম আর কি, শর্টকাটে। আর একটা নিয়ম, সেটা দ্বারা না, ওইটাই আগে দেখাই নেই আপনাদেরকে। এই ওই উদাহরণটা আমি একটু আপনাদেরকে বই থেকেই দেখাই দিচ্ছি আর কি। আচ্ছা, দেখেন যে এই যে 1 নাম্বার যে উদাহরণটার কথা বললাম, হ্যাঁ, এই 1 নাম্বার উদাহরণটাতে আমাদের প্রশ্নটা একটু আরেকবার দেখাই নেই এখানে। কি দেওয়া আছে, যে 3টা মান দেওয়া আছে আর কি। এটা একটা দেওয়া আছে, এটা একটা দেওয়া আছে, এটা একটা দেওয়া আছে। এতক্ষণ আমরা এগুলাকে দেখলাম যে U1, U2, U3। তো এবার এগুলা কিছুই দেয়নি। তো এগুলার সাথে আমরা কি করব, আবার আলফা বিটা গামা দ্বারা গুণ করে নিব। তো ওইটাই বইয়ে করছে আর কি। তো বইয়ের 2টা নিয়মেই আছে বইয়ে। তো এটার ক্ষেত্রে আমি যে বললাম, যোগাশ্রী অনির্ভরশীল আমাদেরকে প্রমাণ করতে পারছে। যোগাশ্রী অনির্ভরশীল হওয়ার শর্ত কি, যে স্কেলার, সবগুলো স্কেলার মান শূন্য হবে। তো এরকম করে আগের মতোই আর কি, জাস্ট এটাকে আলফা দ্বারা গুণ করবেন, এটাকে বিটা দ্বারা গুণ করে যোগ করবেন, এটা করবেন, করে তো এরকম সমীকরণ আসবে। তো যোগাশ্রী অনির্ভরশীল হওয়ার সত্য কি, সবগুলার মান শূন্য হবে। এই যে কারণে এখানে 0,0,0 দেওয়া হয়েছে। অর্থাৎ এই যে এইটার, এইটা ইকুয়াল 0, এইটা ইকুয়াল 0, এইটা ইকুয়াল 0, এগুলা দিয়ে সমীকরণ জোট তৈরি করে নিছে, নিয়ে জাস্ট এই যে ইসালন আকারে সমাধান করছে আর কি, করে এখানে ল্যামডার মান, বিটার মান এবং আলফার মান বের করছে। তো এখানে দেখেন 0 আসছে। তো এই ল্যামডার মান, গামার মান, সরি, গামার মান কি হবে, 57কে পাশ বার করে দিলে তো শূন্যই হচ্ছে। অর্থাৎ এই শূন্য, সবগুলাই শূন্য হবে। তো
তো এরকম যদি সবগুলো স্কেলার মান শূন্য হয় তাহলে সেটা হবে যোগাশ্রয়ী অনির্ভরশীল। এটা হচ্ছে একটা পদ্ধতি। ইসালন আকার যদি করতে চান তাহলে সবগুলো স্কেলার মান যখন শূন্য হবে তাহলে সেটা হবে যোগাশ্রয়ী অনির্ভরশীল। আর এই একই পদ্ধতিতে সমাধান করে যদি দেখেন যে যে কোনো একটার মান, অন্তত একটার মান অশূন্য আসছে, অর্থাৎ যে কোনো মান আসছে, দুইটার মানও আসতে পারে, তিনটার মানও আসতে পারে, কিন্তু কমপক্ষে একটার মান যদি অশূন্য হয় তাহলে সেটা হবে যোগাশ্রী নির্ভরশীল। আর এইটা করতে একটু দেখেন যে অনেক ভেজাল হচ্ছে, ইসালন করতে হবে, অনেক সময় লাগবে। তো এইটা এই বইয়ে আবার আরেকটা নিয়ম দেওয়া আছে, সেটা কি, জাস্ট আমাদেরকে যে মানগুলা দেওয়া আছে এখানে এগুলাকে আমরা হচ্ছে ম্যাট্রিক্স আকারে লিখবো। কোন আকারে লিখবো? ম্যাট্রিক্স আকারে লিখবো, লিখে এখানে আবার ওই ইসালন করবো আর কি। তো ম্যাট্রিক্স আকারে সাজাই নিলাম, প্রথমে এই লাইনটা উঠাইলাম, তারপরে এই লাইনটা উঠাইলাম, এরপরে এই লাইনটা উঠাইলাম, ওঠায় এটাকে কি করব, ইসালন আকারে আবার সমাধান করব। সমাধান করার জন্য আমরা কি করব, যে দ্বিতীয় লাইনের প্রথমটাকে শূন্য করব প্রথমবারে, এরপরে কি তৃতীয় লাইনের প্রথমটাকে শূন্য করব, এরপরে আবার কি করব, আবার রিসালন করব, করে এবার হচ্ছে প্রথম লাইন দ্বিতীয় লাইন ঠিক থাকবে, তৃতীয় লাইনের প্রথমটাকে শূন্য করব। তো দেখেন ওই কাজই করা হয়েছে। এখানে এল দিলেও হবে বা আর দিলেও হবে। এল তে লাইন আর আর তে কি সারি। তো R2 লাইনে আমরা কাজ করতেছি, তো R2 ড্যাশ দিয়ে নিলাম এবং R2 এর সাথে কি করব, 1 নাম্বার লাইনটা যোগ করব। এখানে যেহেতু মাইনাস আছে তো এখানে 1 আছে, এই জন্য 1 নাম্বার লাইনটাকে 3 দ্বারা গুণ করতে হবে, অর্থাৎ এই যে দেখেন R2 প্লাস 3R1, এই জন্য কি হয়ে গেল, এটা শূন্য হয়ে গেল। তো এটাকে শূন্যকে 3 দ্বারা গুণ করলে শূন্য হয়, 2কে তাহলে যোগ করব আমরা, যেহেতু যোগ করতেছি সেহেতু 2 হচ্ছে। আর এটাকে করলে কত হচ্ছে, 3 দ্বারা গুণ করলে 3 হচ্ছে, আর 6, তার মানে এই 1 নাম্বার লাইন আর 2 নাম্বার লাইন যেহেতু আমরা যোগ করতেছি সেহেতু 6 আর 3 কত হচ্ছে, 9 হচ্ছে। এরপরে এটাকেও কি করব, শূন্য করব। কয় নাম্বার লাইনের সাথে তুলনা করব, 1 নাম্বার লাইনের সাথে। এই জন্য 1 নাম্বার লাইনটাকে আমরা কি করছি, 4 দ্বারা গুণ করছি, এবং যেহেতু দুইটাই প্লাস, যে কারণে আমাদেরকে একটা মাইনাস নিতে হবে, যে কারণে আমরা কি করছি, 1 নাম্বার লাইনটাকে -4 দ্বারা গুণ করে দিচ্ছি। গুণ করে দিলে প্রথমটা শূন্য হয়ে যাচ্ছে, এরপরে এখানে যে 5 এটাই থাকবে, কারণ কি এখানে শূন্য আছে, শূন্যের সাথে 5 যোগ করলে 5ই হয়। আর এখানে দেখেন যেহেতু আমরা 4 দ্বারা গুণ করতেছি সেহেতু এখানে কি হলো, -4 হলো। -4 আর -2 করলে কত হচ্ছে, -6 হচ্ছে। আমাদের দ্বিতীয় ধাপে আবার ইসলন করতে হবে, কারণ কি এখানে 3টা সমীকরণ আছে, তার মানে 3 নাম্বার সমীকরণটার দ্বিতীয় পদটাকেও আমাদেরকে শূন্য করতে হবে। তো আমরা সে কাজটা করতেছি, দেখেন। এরপর আমরা কি করবো বলেন তো, এরপর হচ্ছে আমরা এখানকার 2 নাম্বার লাইনটার সাথে তুলনা করব 3 নাম্বার লাইনের দ্বিতীয় পদটা শূন্য করার সময়। তো সেই কাজটাই এখানে করছি আমি। তো এখানে দেখেন যে প্রথম লাইন যা আছে তাই উঠাই নিলাম, দ্বিতীয় লাইন যা আছে সেটাই উঠাই নিলাম, এবার তৃতীয় লাইনের এই পদটাকে যেহেতু শূন্য করব, কার সাথে শূন্য করব, দ্বিতীয় নাম্বার লাইনের সাথে তুলনা করব। তো দ্বিতীয় নাম্বার লাইন দেখেন 2 আছে, এখানে 5 আছে, তার মানে কি করতে হবে, এটাকে 5 দ্বারা গুণ করতে হবে, আর এটাকে কি করতে হবে, 2 দ্বারা গুণ করতে হবে। গুণ করে মাইনাস করলে কি হয়ে যাবে, এই পদটা শূন্য হয়ে যাবে। তো আমাদের কি আসলো দেখেন, যে এখানে আমাদের এই যে অশূন্য সারি বিদ্যমান থাকলো, কি থাকলো, অশূন্য সারি বিদ্যমান থাকলো। যদি এই ম্যাট্রিক্স আকারে নিয়ে সমাধান করার পরে যদি আমাদের অশূন্য সারি বিদ্যমান থাকে, অর্থাৎ শেষের যে সারিটা, এই সারিটা যদি সম্পূর্ণটাই শূন্য না হয়ে যায় তাহলে সেটা হবে যোগাশ্রয়ী অনির্ভরশীল। আর যদি ম্যাট্রিক্স আকারে এভাবে সমাধান করে এই শেষের লাইনের সবগুলো পদ যদি শূন্য হয়ে যায় তাহলে সেটা হবে যোগাশ্রয়ী নির্ভরশীল। আর যখন আমরা ওই আকারে করব, মানে আগের নিয়মে করব, ইসালন করে এই আলফা বিটা গামার মান বের করব, তখন কি হবে, তখন আলফা বিটা গামা সবগুলোর মান যদি শূন্য হয়ে যায় সেক্ষেত্রে সেটা হবে যোগাশ্রয়ী অনির্ভরশীল। আর যদি শূন্য না হয় তাহলে সেটা হবে নির্ভরশীল। না না, সরি, না ঠিক আছে, যোগাশ্রয়ী নির্ভরশীলটা কি, সবগুলা উপাদান, যদি সবগুলা উপাদানের মধ্যে যে কোনো একটা উপাদান যদি অশূন্য হয় তাহলে সেটা হবে নির্ভরশীল, আর সবগুলা উপাদানে যদি শূন্য হয় তাহলে সেটা হবে যোগাশ্রয়ী অনির্ভরশীল। বুঝতে পারছেন হয়তোবা। এরপরে আমরা আরেকটা উদাহরণ দেখব। এটা হচ্ছে তো এই জন্য শেষে লিখে দিছি যে ইহা সারি ইচলন ম্যাট্রিক্স এবং এখানে কোনো শূন্য সারি বিদ্যমান নাই, সুতরাং প্রদত্ত ভেক্টরগুলো যোগশ্রী অনির্ভরশীল। এরপর হচ্ছে 8 নম্বর উদাহরণ। এখানে ওই একই জিনিস, এখানে বলছে কি যোগাশ্রী নির্ভরশীল। আগেরটাতে আমরা অনির্ভরশীল বের করলাম, এটা যোগাশ্রী নির্ভরশীল। যোগাশ্রী নির্ভরশীল হইলে কি হবে, যে এখানে শূন্য সারি বিদ্যমান থাকবে। একই কাজ ওই একই ভাবে করছি, এখানে কোনো এক্সট্রা কাজ করা হয়নি। শেষে আমাদেরকে দেখেন এখানে শূন্য সারি চলে আসছে। তো যেহেতু শূন্য সারি চলে আসছে সেহেতু আমরা এখন কি বলবো, খুবই ভালো করে মনে রাখবেন, পরীক্ষার হলে এই দুইটা একটু উলট পালট হয়ে যেতে পারে আপনাদের, যে যোগাশ্রী ম্যাট্রিক্স আকার করার পরে যদি শূন্য সারি বিদ্যমান থাকে তাহলে যোগাশ্রী নির্ভরশীল নাকি অনির্ভরশীল, এই বিষয়টা মাথায় রাখবেন।
এটাতে কারো কোনো প্রশ্ন আছে? ওই একই অঙ্ক আর কি, এখানে ওই ইসালন করার পরে এখানে শূন্য সারি বিদ্যমান আসছে। কারো কোনো প্রশ্ন আছে? এখানে হচ্ছে ভির মান দেওয়া আছে, ভি2 এর মান দেওয়া আছে, ভি3 ভেক্টরের মান দেওয়া আছে। এখন এটাকে কি করতে বলছে? ও, প্রশ্নটাই আমি ঠিক মতো উঠাই নাই। এটাকেও আর কি ওই যে যোগাশ্রী নির্ভরশীল নাকি অনির্ভরশীল এটা প্রমাণ করতে বলছে। তো এটা আমরা ওই যে ম্যাট্রিক্স আকারে তুলনা করব, যে প্রদত্ত ভেক্টর গুলোকে সারি বিবেচনা করিয়া ম্যাট্রিক্স আকারে লইয়া পাই। এরপরে এটাকে ওই আগের মতো করব আর কি, আগের মতো ইনস্টলেশন করব, করে আমরা দেখবো যে শেষে শূন্য সারি বিদ্যমান থাকবে। তো শূন্য সারি বিদ্যমান থাকলে সেটা কি? নির্ভরশীল। নেক্সট অঙ্কে যাই। ওটাই লিখে দেওয়া হয়েছে না, এটা হচ্ছে এই অঙ্কটার শেষের, এটাতে শেষ অঙ্ক আমাদের এই চ্যাপ্টারে। আপনারা ভাইয়া 12 নম্বরটা একটু দেখায় দিয়েন তো। 12 নম্বর, 12 নম্বরটাতে কি বলছে? ভাইয়া ভি1 ভেক্টর দেওয়া আছে, ভি2 ভেক্টর এবং ভি3 ভেক্টর সমূহ যোগাশ্রয় অনির্ভরশীল হলে দেখাও যে ভি1 ভেক্টর প্লাস ভি2 ভেক্টর মাইনাস 2v3 জি জি ভেক্টর। জি জি, তারপর প্রমাণ এটা এটা কি পেয়েছেন? বুঝতেছেন না? একটু বোঝায় দিলে ভাই ভালো হইতো। আচ্ছা ঠিক আছে, আগের যে অঙ্কগুলা ওই একই নিয়ম আর কি। এখানে ভাইয়া ওই যে ভি ধরছে, ওই ভি1 ভি প্লাস ভি2 মাইনাস ভি, এই যে ভি2 এটা আর কি। আচ্ছা আমি দাঁড়ান, এই যে 13 নম্বর অঙ্কটা দেখেন, হ্যাঁ 13 নম্বর অঙ্কটা আর 12 নম্বর অঙ্কটা একই আর কি, যে কারণে আমি 13 নম্বর অঙ্কটা আপনাদেরকে দেখাই দিছি। 13 নম্বরটা দেখেন, তাহলে 12 নম্বরটা বুঝবেন। বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে ভাইয়া। হ্যাঁ দেখেন, যেখানে ইউ কমা ভি এবং ডাব্লু মানে তিনটা ভেক্টর, এগুলোর হচ্ছে যোগাশ্রী অনির্ভরশীল হয়। যদি যোগাশ্রী অনির্ভরশীল হয় তবে দেখাও যে ইউ প্লাস ভি মাইনাস থ্রি, অর্থাৎ এইটা একটা সমীকরণ দেওয়া আছে, এইটা একটা সমীকরণ দেওয়া আছে এবং এইটা একটা সমীকরণ। বুঝতে পারছেন? এগুলা কিন্তু যোগ না, মানে সমীকরণ আকারে দেওয়া আছে, এগুলা যোগাশ্রয়ী নির্ভরশীল হবে। বলছে যদি এগুলা যদি যোগাশ্রয়ী অনির্ভরশীল হয় তবে দেখাও, আমাদেরকে প্রমাণ করতে বলছে যে এগুলো হচ্ছে যোগাশ্রয়ী নির্ভরশীল হবে। তো দেখেন আমি এটাতে কিন্তু ভাঙ্গা ভাঙ্গা করাই দিছি। এভাবে যদি 12 নম্বরটা আপনারা ভাঙ্গায় ভাঙ্গায় করেন তাহলে আপনাদের অঙ্কটা হয়ে যাবে। এখানে দেখেন আমাদের যে মানগুলা দেওয়া আছে এগুলার আমরা কি করব, যোগাশ্রয়ী নির্ভর হওয়ার জন্য যে এই শর্ত, যে এইটার সাথে ইউ এর সাথে আলফা গুণ করতে হয়। এখানে কি নিছি আমরা? আলফা বিটা গামা তখন করলাম, এখানে এক্স ওয়াই জেড করছি, এগুলা কি স্কেলার কিন্তু। তো আমরা ওই আগের নিয়মে শুধু জাস্ট ইকুয়াল দিয়ে কি নিলাম, শূন্য নিলাম, যেহেতু কি এটা যোগাশ্রয়ী অনির এই নির্ভরশীল বলছেই, মানে এটা করতে গেলে কি হয়, সমীকরণটার আকারটা শূন্য হয়ে যায়। দেখেন সূত্রটা একটু আরেকবার দেখাইনি আপনাকে, এই যে এই আকারে হবে এবং শেষে কি হবে, শূন্য হবে। তো আমি উঠাই নিলাম, নিয়ে কি করলাম, এটাকে শেষে সমীকরণের শেষে কি করলাম, শূন্য দিয়ে নিলাম। এরপরে আমি এগুলাকে গুণ করব। তো গুণ করছি, জাস্ট এই যে এক্স এর সাথে ইউ যদি গুণ করি তাহলে এক্স ইউ হয়, ভির সাথে গুণ করলে এক্স ভি হয়, 3w সাথে গুণ করলে 3w(x) হয়। এই লাইনটা আর কি 12 নম্বরে গ্যাপ দেওয়া আছে, বুঝতে পারছেন? গ্যাপ দিয়ে এই যে এই লাইনটা করছে আর কি, সরাসরি কমন নিছে। বুঝতে পারছেন ভাইয়া? কে যেন প্রশ্ন করলেন? জি ভাইয়া বুঝতে পারছি এখন বিষয়টা, আমি তখন ধরতে পারছিলাম না অঙ্কটা আসলে। হ্যাঁ 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 হ্যাঁ, এই জন্য আমি এটা ভাঙ্গাই দেখাই দিছি আর কি। তো এখানে দেখেন এই পুরা লাইনটাতে যতগুলা ইউ আছে, ইউটাকে আমরা কমন নেব। তো এখানে দেখেন একটা ইউ আছে মানে এক্স, এক্স নিলাম। আর ইউ কোথায় আছে? এই যে এখানে আছে ইউ। তো ইউ কমন নিলে এখানকার এই যে ওয়াইটা চলে যাচ্ছে ইউ এর সাথে, তার মানে এক্স প্লাস ওয়াই হচ্ছে, এবার হচ্ছে ভি। ভি কয়টাতে আছে? এই যে ভি এখানে আছে একটা, তো এখানেও এক্স আছে, এক্স নিলাম। এরপর ভি কার সাথে আছে? এই যে 3y এখানে থাকবে, এই জন্য 3y। আবার আর ভি কার সাথে আছে? জেড এর সাথে আছে, এই জন্য এখানে কি জেড লিখলাম। এরপর ডব্লুটা কমন নিলাম, ডব্লুটা যার সাথে আছে তার সাথে এগুলা লিখলাম, লিখে আমাদের যে শূন্য, এই শূন্যটা আমরা এখানে লিখলাম। এরপরে আমরা তুলনা করব কার সাথে? এই যে এখানে দেখেন এই যে ইউ ভি আর ডব্লিউ এগুলো যেহেতু স্কেলার, এগুলোর মান কিন্তু শূন্য হয়ে যাবে, কারণ এখানে গুণ অবস্থায় আছে, এই পাশে যদি পার করে দেন
তারপরে কি হয়ে যাচ্ছে, শূন্য হয়ে যাচ্ছে। আমরা শুধু কাজ করব কি গুলাকে নিয়ে, এই যে এক্স প্লাস ওয়াই, এই তারপরে এই রাশিটা, এই রাশি, এই সমীকরণটা, এগুলা নিয়ে আমরা হচ্ছে জিরোকে তুলনা করব। তো এটা ইকুয়াল জিরো লেখা যায়, এটা ইকুয়াল জিরো লেখা যায়, এটা ইকুয়াল কি জিরো লেখা যায়। জন্য আমি সবগুলাই এরকম করে নিলাম, নিয়ে আগের মতো আবার ইচালন করব। তো ইচালন করব কিভাবে, এটা যেহেতু আমরা কি করব, এটাকে শূন্য করব। তো এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, জাস্ট আমরা কি করব, এক নাম্বার এক নাম্বার থেকে 2 নাম্বারটা যদি বিয়োগ করি, তা এতক্ষণ আমরা করছিলাম কি 2 নাম্বার থেকে 1 নাম্বারটা বিয়োগ করছিলাম, ওই একই জিনিস। হ্যাঁ, ওইভাবে করলেও হবে, এইভাবে করলেও হবে আর কি, জাস্ট এখানে শূন্য করতে হবে। তো 1 নাম্বার লাইনের সাথে তুলনা করতেছি, R2টাকে মাইনাস করছি। তো এখানে দেখেন যে R2 এখানে মাইনাস, আর এটা কি প্লাস। তার মানে এখানে একটা ওয়াই আছে, আর এখানে 3y আছে, করলে কি হয়, 2y হয়। আর এখানে যেহেতু কি নাই, এই ওয়াই এর পরে জেড নাই, তার মানে জেড পদটা শূন্য। এই জন্য কি শূন্যর সাথে যদি কি করি, এটা থেকে যেহেতু 2 নাম্বার লাইনটাকে মাইনাস করতেছি, সেহেতু কি হবে, মাইনাস জেড হবে। এটা ইকুয়াল যে শূন্য শূন্যই। এরপর হচ্ছে এটাকেও কি করতে হবে, শূন্য করতে হবে, 1 নাম্বার লাইনের সাথে তুলনা করবো। তার মানে 1 নাম্বার লাইনটাকে যদি আমরা 3 দ্বারা গুণ করে যোগ করে দেয়, তাহলে কি হবে, শূন্য হয়ে যাচ্ছে। ওইটাই করছি আমি এখানে, 3 নাম্বার লাইন লিখছি, 1 নাম্বার লাইনটাকে 3 দ্বারা গুণ করে দিয়ে 3 নাম্বার লাইনের সাথে আমি কি করছি, এই যে এখানে একটু বোঝা কম যাচ্ছে, মানে 3 নাম্বার লাইনটাকে 1 নাম্বার লাইনের সাথে যোগ করে দিছি, আর 1 নাম্বার লাইনটাকে তিন 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 দ্বারা গুণ করে দিছি। দিয়ে এই পদটা শূন্য হয়ে যাবে, এটাকে যেহেতু 3 দ্বারা গুণ করতেছি, সেহেতু কি হবে, এখানে 3y হবে। আচ্ছা, এই যে এখানে ভুল হয়ে গেছে, এখানে কি হবে, এটা এটা 3y হবে। ও, 3y কেন হবে, 2y তো হবে। এই যে এখানে দেখেন মাইনাস ওয়াই আছে, আর এটা যেহেতু ঠিকই আমি তো আছে ভাইয়া। হ্যাঁ যোগ করছি, যেহেতু সেহেতু কি এখানে একটা কমে যাবে, এই জন্য জি। প্লাস 2 হবে। এরপরে জেড যেহেতু শেষের পদটা নাই শূন্য, এই জন্য কি প্লাস জেডই হবে। এরপরে আমরা কি করব, আবার যেহেতু 3টা সমীকরণ, সেহেতু 3 নম্বর সমীকরণের দ্বিতীয় পদটাকে আবার শূন্য করব। তো দ্বিতীয় পদটাকে শূন্য করতে গেলে আমাদের আবার কি করতে হবে, এখানে দেখেন আমি শুধু একটু কাজ করে নিছি, এটাকে আমাদের কাজ করতে হবে না, কারণ আমরা এরকম আসলে আমরা কি করি, যে কোনো একটা লাইনকে বাদ দিয়ে দেই। এখানে এই যে 2 নাম্বার লাইনটাকে যদি মাইনাস দ্বারা গুণ করে দেই, তাহলে 3 নাম্বার লাইনের মতো দেখাচ্ছে না, দেখেন মাইনাস দ্বারা শুধু গুণ করে দিব। গুণ করে দিলে কি হবে, 3 নাম্বার লাইনটার মতো দেখাবে। তখন কি করি, যে একই সমীকরণ যদি একাধিকবার আসে, তখন যে কোনো একটা সমীকরণ নিতে হয়। এই যে কারণে আমি কি করছি, একটা সমীকরণ নিছি, এখানে ইসেলন চিহ্ন হবে। আর একটা বিষয় বলে রাখি, এই যে আপনারা যদি ইসেলন চিহ্ন ব্যবহার করেন আর মনে মনে হিসাব করেন, আর এই পাশে এগুলো যদি নাও লেখেন, তাহলে কোনো সমস্যা নাই, বুঝতে পারছেন। এগুলো হচ্ছে জাস্ট ক্লু আর কি, তবে দেওয়া ভালো। তো আমাদের কি আসলো দেখেন তো, এখানে আমাদের দুইটা চলকের দুইটা সমীকরণ আসছে, তাই না। দুইটা চলকের কি আসছে, দুইটা ভাই সমীকরণ আসছে। 3টা চলক ছিল তো। 3টা চলক ছিল, জি ভাইয়া, এক্স ওয়াই জেড জি ছিল। জি জি, 3টা চলক ছিল, 3টা চলকের 2টা সমীকরণ আসছে। তার মানে কি বলেন তো, এর সমাধান বিদ্যমান কিনা। আমাদের জি এই ভাইয়া। 3 নাম্বার অধ্যায়টাতে কি করছিলাম, যদি 3টা চলকের 2টা সমীকরণ বিদ্যমান থাকে, তাহলে কি করতে হবে, স্বাধীন চলক ধরে নিতে হবে। স্বাধীন চলক ধরে নিলে আমরা একটাকে স্বাধীন চলক ধরবো। হ্যাঁ সবগুলার মান বের করতে পারবো, তাই না। এখানে যদি জেড ইকুয়াল স্বাধীন চলক ধরি এ, তার মানে এই যে ওয়াই এর মান বের হবে, ওয়াই এর মানটা এখানে বসাইলে এক্স এর মানও বের হবে। তো যদি এক্স ওয়াই জেড এর মান যেহেতু বের হচ্ছে, তার মানে কি এটাকে এটা নির্ভরশীল। হ্যাঁ মান আছে, যে ইহা সমীকরণ জোটের ইচলন আকার, এখানে 3টি চলকের 2টি সমীকরণ বিদ্যমান, সুতরাং সমীকরণ জোটের অশূন্য সমাধান বিদ্যমান, তাই না। এখানে কি অশূন্য সমাধান বিদ্যমান, এই কারণে এটা হচ্ছে কি যোগাশ্রী নির্ভরশীল। তাহলে এই চ্যাপ্টারটা আমাদের শেষ হয়ে গেল। আপনারা বাকি সবগুলো অঙ্ক করবেন, বেশি বেশি প্র্যাকটিস করবেন, একটু ভেজালো অঙ্ক আছে কিছু, এগুলা প্র্যাকটিস করে নেবেন। আর এই যে এরপর হচ্ছে 5-এর চ্যাপ্টার, 5-এর লাইভ ক্লাস কেউ মিস করবেন না ভাইয়া। এটা থেকে 3 মার্কের প্রশ্ন একটা থাকবে, আর হচ্ছে 7 মার্কের একটা প্রশ্ন মাস্ট বি কমন পাবেনই, মানে থাকবেই, প্রতিবারই থাকবে।
যে কারণে আর 5-এর সি চ্যাপ্টারটা দুইটা লেকচার হবে আর কি, দুইটা লেকচার দিয়ে শেষ করে দিতে হবে। যে কারণে আমি বলতেছি বারবার করে 5-এর সি চ্যাপ্টারটা কেউ মিস দিবেন না। আর 5-এর বি চ্যাপ্টার থেকে শুধু খ বিভাগে প্রশ্ন আসে। হ্যাঁ, তো এতক্ষণের এই আলোচনায় কারো কোনো সমস্যা থাকলে বলেন, প্রশ্ন করেন।